আসসালামু আলাইকুম, শুভ সকাল। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন টেলিভিশনের নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান আরোগ্য নিকেতনে। আজকে আমরা আরোগ্য নিকেতনের একটি বিশেষ পর্বে উপস্থিত হয়েছি। আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডাক্তার সাইফুন নাহার, সম্মানিত পরিচালক, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট। আপনারা জেনে থাকবেন যে বাংলাদেশের মানসিক স্বাস্থ্য সেবার একটা সিংহভাগ ভার কিন্তু বহন করে চলেছে এই জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট। ম্যাডাম, আপনাকে আমাদের প্রোগ্রামে স্বাগত জানাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ম্যাডাম, আপনার প্রতিক্রিয়া জানতে চাচ্ছি, কারণ আমরা যতদূর জানি যে আপনি এই হাসপাতালে অর্থাৎ এই জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে আপনার প্রশিক্ষণ নিয়েছিলেন। এখান থেকে প্রশিক্ষণ নিয়ে আপনি একজন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ হয়েছেন। এখন আপনি সেই প্রতিষ্ঠানের পরিচালকের দায়িত্ব নিয়েছেন। আপনার অনুভূতি কেমন হচ্ছে? আমি নিজেকে আসলে খুব সৌভাগ্যবান মনে করছি যে আমার নিজের প্রতিষ্ঠানে আমি যেখানে স্টুডেন্ট হিসেবে ছিলাম, আমি ট্রেনিং নিয়েছি এখানে। আমার বিশেষ একটা আবেগের জায়গা এখানে কাজ করে সবসময়। তো আমি আসলে জানি যে আমার কোন সেক্টরে কতটুকু ডেফিসিট আছে, কোথায় কি গ্যাপ আছে। আল্লাহ তাআলা আমাকে সেই সুযোগ করে দিয়েছেন আমার যে স্বপ্নগুলো ছিল সেগুলো বাস্তবায়ন করার। তো আমি যদি সুস্থ থাকি, ইনশাল্লাহ আমি চেষ্টা করে যাব জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের জন্য কিছু করে যেতে। তো আমি আসলে অনেক বেশি সবসময় খুব বেশি অনুপ্রাণিত বোধ করি যে আমার নিজের প্রতিষ্ঠানের জন্য আমি কিছু করার সেই সুযোগটা পেয়েছি। ডেফিনেটলি এটা একটা চরম একটা সৌভাগ্যের ব্যাপার। সুতরাং আমরা আশা করব যে এই প্রতিষ্ঠান আপনার হাত দিয়ে অনেক কিছুটা এগিয়ে যাবে এবং অনেক উপকৃত হবে। তো ম্যাডাম, যখন আপনারা এখানে ট্রেনিং করতেন তা তো অনেক দিন আগের কথা, প্রায় 17-18 বছর তো হবে নিশ্চয়ই। আমি এখানে জয়েন করেছি 2007-এ। আপনি জেনে অবাক হতে পারেন যে আমি আসলে সাইকিয়াট্রি পড়ার জন্য এখানে আসিনি। আমি গভর্নমেন্টের একটা রুটিন যে আমাদের পোস্টিং হয়তো আমার পেরিফেরি থেকে ঢাকায় একটা পোস্ট নেওয়ার জন্য এভাবে এসেছিলাম। তো পরবর্তীতে দেখি যে রোগীদের সাথে ইন্টারেকশন আমার এবং আমার কলিগরা খুবই আমার জন্য ইন্সপায়ারিং ছিল সেই সময়টাতে। আমাদের যারা টিচার ছিলেন এখানে সেই সময়কার, তারা আমাকে অনেক বেশি ইন্সপায়ার করেছেন এই সাবজেক্টে আসার জন্য। এবং আমি এখানকার যে সেশনগুলো অ্যাটেন্ড করতাম, ধীরে ধীরে পেশেন্টের সাথে ইন্টারেকশন এই সব কিছু মিলে আমি খুবই মোটিভেটেড ফিল করি সাইকিয়াট্রিতে আসার জন্য। ভালো লাগা নিয়েই কিন্তু আমি শুরু করি। হ্যাঁ, এবং পরবর্তীতেও আমার এখনও যে আমি কাজ করি আমার গভর্নমেন্ট সেক্টর এবং প্রাইভেট সেক্টরে সব জায়গায় আমি কিন্তু খুব আনন্দের সাথেই সেবা দিয়ে থাকি। পেশেন্টের সাথে র্যাপো এস্টাবলিশমেন্ট আমার এটা করতে আমার মানে খুব সহজে আমি করতে পারি এটা, আলহামদুলিল্লাহ। তো আমি চেষ্টা করি যে আমার লেভেল থেকে বেস্ট সার্ভিসটা দেওয়ার জন্য। তার মানে তো এটা একটা চমৎকার ব্যাপার যে এই প্রতিষ্ঠানে আপনি আসলে জাস্ট একটা পোস্টিংয়ের জন্যই আপনি এখানে জয়েন করেছেন, কিন্তু এই প্রতিষ্ঠান আপনাকে মুগ্ধ করেছে, এই সাবজেক্টটা আপনাকে মুগ্ধ করেছে, যার কারণে আপনি এই সাবজেক্টে ক্যারিয়ার করার ব্যাপারে এখনও আমি যখন কম্পেয়ার করি আমার মনে হয় যে আমার শুরুর দিকে একটা প্ল্যান ছিল যে আমি পেডিয়াট্রিক্স নিয়ে পড়াশোনা করবো। আমি প্রচুর বইপত্র কিনেছি, পড়েছি এবং পরীক্ষাও দিয়েছি। তো আমার এখন মনে হয় যে আমি মনে হয় আমার প্রপার প্লেসে আছি। এবং আমার এটা নিয়ে দুঃখবোধ তো নেই, বরঞ্চ আমার মনে হয় যে সৃষ্টিকর্তা নিজে হাতে ধরে আমাকে একটা ভালো সাবজেক্ট এনে মানে সেট করে দিয়েছেন, যেখান থেকে আমাদের দেশের সাধারণ মানুষকে সেবা প্রদান করার অনেক বেশি সুযোগ তৈরি হয়েছে। আপনি তো জানেন যে মানে আপনার ঘরে ঘরে এখন মানসিক স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত মানুষ রয়েছেন, তাই না? সব সময় যে একদম মেজর মেন্টাল ইলনেস, যে আমরা যেটা মানুষ মনে করে মানসিক রোগ মানে পাগল, বিষয়টা কিন্তু ওরকম না। মাইনর মেন্টাল ইলনেসগুলোর কিন্তু সংখ্যা অনেক বেশি, এবং সেটা আপনার আমাদের সবার মধ্যে কিন্তু থাকতে পারে, তাই না? তো এই জায়গাগুলোতে অ্যাওয়ারনেস ক্রিয়েট করা এটাও কিন্তু একটা বড় কাজ, তাই না? আমার দেশের মানুষের স্টিগমা দূর করা, মেন্টাল হেলথ নিয়ে যে ডিসক্রিমিনেশন আছে সেটা দূর করা, আমি মনে করি যে এটা দিয়েও যদি আমি শুরু করতে পারি তাহলে একটা বিশাল বড় মাপের কাজ হবে। তো এই সুযোগটা তো আমার রয়েছে। ম্যাডাম, আপনি পার্থক্য কেমন দেখেন, অর্থাৎ আপনাদের শুরুর সময়ের দিকটার অবস্থা আর এখন আপনি কোনো পার্থক্য খুঁজে পান? আমাদের ওই সময়টার তুলনায় মানুষ অনেক বেশি সচেতন, যদিও আরও অনেক বেশি সচেতন হতে হবে আমার দেশের মানুষকে মানসিক স্বাস্থ্য বিষয়ে এবং মানসিক স্বাস্থ্য সমস্যার বিষয়ে। তো ওই সময়ে মানে আউটডোর ইমার্জেন্সি এবং ইনডোরে যেই রুগী মানে যেরকম ভর্তি হতেন বা আসতেন, এখন কিন্তু তার তুলনায় অনেক বেশি রুগী আসছেন আমাদের এখানে। আমাদের এখানে সেই সময় যত প্রশিক্ষণার্থী ছিলেন, এখন সুযোগও অনেক বেড়েছে। বিভিন্ন আমাদের এখানে যে কোর্সগুলো চালু হয়েছে সেই সময় তো ছিল না আসলে। তো যার কারণে আমাদের কিন্তু এখন প্রশিক্ষণার্থীর সংখ্যা অনেক বেড়েছে। বিল্ডিংও তো অনেক বড়, আমাদের বিল্ডিংয়েরও কিন্তু সম্প্রসারণ, ঊর্ধ্বমুখী সম্প্রসারণ হয়েছে।
রাইট, আগে তো তো সেই মানে হ্যাঁ। সামনের দিকে দোতলা পেছনে চারতলা ছিল, হ্যাঁ, এখন তো হ্যাঁ। পুরোটা মিলে একটা আমাদের কিছু 8 তলা সার্ভিস building। আমাদের যেমন ডিপার্টমেন্ট, হ্যাঁ, অ্যাডিকশন সাইকিয়াট্রি ডিপার্টমেন্ট পরবর্তীতে হয়েছে। আমার সময় ওই সময়টাতে টেলি সাইকিয়াট্রিক সার্ভিসটা অতটা ছিল না, শুরু হয়েছে। আমরা যখন আমার ট্রেনিং পিরিয়ডের লাস্টের দিকে আমরাও কিন্তু টেলি সাইকিয়াট্রিক সার্ভিসে অংশগ্রহণ করেছি। হ্যাঁ, পরবর্তীতে এখন এটা যে পরিসরে এগিয়ে যাচ্ছে, তখন কিন্তু ছিল না। আমাদের আছে, তার রেডিওলজি মানে- ডিপার্টমেন্ট এটারও কিছু অনেক উন্নয়ন সাধন হয়েছে। আচ্ছা, মানে একটা সার্বিক একটা পরিবর্তনের সার্বিক আমরা পরিবর্তন, চিহ্ন দেখতে জি, পাচ্ছি, জি। আস্তে আস্তে একটা ইতিবাচক ইতিবাচক পরিবর্তন আমরা হ্যাঁ। দেখতে পাচ্ছি। তো ম্যাডাম, এখন যদি আমি আপনার কাছে এক কথায় জানতে চাই যে আসলে আপনার ভিশনটা কি, এই হাসপাতাল নিয়ে আপনার ভিশন কি? আমি মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটকে একটা সেন্টার অফ এক্সিলেন্স হিসেবে গড়ে তুলতে চাই। যে আমার সেবার দিক থেকে আমার এটা হবে বিজ্ঞানসম্মত, মানসম্মত হবে আচ্ছা, এবং আধুনিক হবে, এবং সেটা হচ্ছে আপনার বিশ্বমানের একটা মানসম্মত জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট হিসেবে গড়ে তুলতে চাই। এখানকার যারা জনবল আছেন তাদেরকে দক্ষ এবং মানবিক এবং যোগ্য হিসাবে গড়ে তুলতে চাই। আমার প্রতিষ্ঠানকে গবেষণার দিক থেকে এমন একটি প্রতিষ্ঠান হিসাবে গড়ে তুলতে চাই যেটা সারা বাংলাদেশের জন্য একটা নেতৃত্ব দানকারী প্রতিষ্ঠান হিসেবে কাজ করতে পারবে। চমৎকার ম্যাডাম, আমরাও সেই স্বপ্ন দেখি, যে আমরা আশা করি যে আপনার হাত ধরে হয়তো আমরা সেখানে আরেক ধাপ এগিয়ে যাব। আমি বিশ্বাস করি যে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি আমার পাশে থাকেন, এবং আমার যারা ফ্যাকাল্টিজ আছেন, আমার যারা স্টাফ আছেন, এবং আপনারা যারা আমার সহকর্মী আছেন, সবাই যদি আমাকে আন্তরিকভাবে সহযোগিতা প্রদান করেন, ইনশাল্লাহ আমি পারবো। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম। এবার আপনার কাছে আমরা একটু আমাদের দর্শকদের জন্য আপনি যদি আমাদেরকে একটু জানান, যে অনেকেই জানে আবার অনেকেই কিন্তু তেমন একটা জানেও না যে এই যে দেশের একমাত্র মানসিক স্বাস্থ্য সেবার জন্য একমাত্র জাতীয় ইনস্টিটিউট, আপনারা ঠিক কী ধরনের সার্ভিস দিয়ে থাকেন, অর্থাৎ এই হাসপাতালের কর্মপরিধি বা আপনাদের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে যদি আমাদের দর্শকদেরকে একটু জানান ম্যাডাম। আমাদের এখানে বিভিন্ন ধরনের সার্ভিস কিন্তু আমরা প্রোভাইড করে থাকি। যেমন আমাদের যে আউটডোর সাইকিয়াট্রিক সার্ভিস, এটা প্রতিদিন আপনার সরকারি ছুটির দিন শুক্রবার এবং অন্যান্য সরকারি ছুটির দিন ব্যতীত আউটডোর সার্ভিসটা প্রতিদিনই থাকে, সকাল 8টা থেকে দুপুর 2:30 পর্যন্ত। এখানে কিন্তু প্রায় 5 শতাধিকের অধিক রোগী আসে প্রায় প্রতিদিন। হ্যাঁ, সংখ্যাটা আপনি চিন্তা করেন, বেশ। যে আমরা যতই বলি যে আমাদের দেশের লোকজন জানেন না বা সচেতন না, বিষয়টা কিন্তু ওই পর্যায়ে নেই এখন। অনেকটাই সচেতন হয়েছেন। ইভেন কোথায় গেলে তারা সার্ভিস পাবেন সেটা কিন্তু অনেকেই জানেন বলেই কিন্তু আমাদের কাছে আসেন। ইনডোরে আমাদের কিন্তু 7টি ডিপার্টমেন্ট রয়েছে। যেমন আমাদের অ্যাডাল্ট সাইকিয়াট্রি ডিপার্টমেন্ট আছে, চাইল্ড অ্যাডোলেসেন্ট অ্যান্ড ফ্যামিলি সাইকিয়াট্রি ডিপার্টমেন্ট আছে। আমি যেই ডিপার্টমেন্টে আছি অ্যাডিকশন সাইকিয়াট্রি ডিপার্টমেন্ট, যেখানে মাদকাসক্তদের এবং অন্যান্য আসক্তি এবং আচরণগত আসক্তির যেই চিকিৎসা করা হয় সেই ডিপার্টমেন্ট আছে। তারপরে কমিউনিটি সাইকিয়াট্রি ডিপার্টমেন্ট আছে, জেরিয়াট্রিক অ্যান্ড অর্গানিক সাইকিয়াট্রি ডিপার্টমেন্ট আছে, সাইকোথেরাপি ক্লিনিক্যাল সাইকোলজি ডিপার্টমেন্ট আছে। আমি 2টি ডিপার্টমেন্টের দায়িত্বে আছি বর্তমানে, অ্যাডিকশন সাইকিয়াট্রি এবং সাইকোথেরাপি ডিপার্টমেন্ট। এবং আমাদের রয়েছে খুবই ইম্পর্ট্যান্ট একটি ডিপার্টমেন্ট, ফরেনসিক সাইকিয়াট্রি ডিপার্টমেন্ট। তো যেখানে হচ্ছে বিভিন্ন ধরনের ক্রাইমের সাথে যারা থাকেন এবং তারা যে মানসিক সমস্যায় আক্রান্ত তাদের সেবা প্রদান করা হয়ে থাকে ফরেনসিক সাইকিয়াট্রি ডিপার্টমেন্টে। এছাড়া আমাদের সহযোগী কিছু ডিপার্টমেন্ট আছে, যেমন ধরেন যে ল্যাবরেটরি মেডিসিন ডিপার্টমেন্ট, হ্যাঁ, তারপর হচ্ছে রেডিওলজি ডিপার্টমেন্ট, আমাদের রয়েছে অ্যানেস্থেসিওলজি ডিপার্টমেন্ট, সোশ্যাল ওয়ার্কার ডিপার্টমেন্ট, আর আরও অন্যান্য এর মধ্যে সার্ভিসের মধ্যে আছে আমাদের টেলিসাইকিয়াট্রিক সার্ভিস। হ্যাঁ, এটা এখন ওই ডিপার্টমেন্টের পর্যায়ে আমরা রান করতে পারছি না, কিন্তু আমরা রান করছি। তো আমাদের এরকম অনেক ধরনের সার্ভিস আছে, ইনডোর আউটডোর। এছাড়া ইমার্জেন্সি সার্ভিস, এটা কিন্তু আমাদের 24/7 এটা আমাদের চালু থাকে। ওইটা তো মানে বাংলাদেশে একমাত্র, কারণ আমাদের জানা মতে এটা বাংলাদেশে একমাত্র, বা এমনকি পাবনা মানসিক হাসপাতালেও জরুরি মানসিক স্বাস্থ্য সেবার নাই, এটা আমাদের একমাত্র আমাদের জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে আছে। ওকে, তো আমরা 24/7 যে কোনো জরুরি এছাড়া মুহূর্তে আমাদের মানসিক স্বাস্থ্য সেবার এটা ব্যবস্থা আমাদের যে আপনার হসপিটাল সার্ভিসের কথা বললাম, এছাড়া আমাদের এখানে কিন্তু একাডেমিক অনেক কোর্স আমরা রান করছি। আমি যদি একাডেমিকে একটু পরে যাই, হসপিটাল সার্ভিসের মধ্যেও আপনারা যেমন আমাদের, তো এখানে আপনি বলেছেন ম্যাডাম আপনি নিজেই সেই ডিপার্টমেন্টের দায়িত্বে, সাইকোথেরাপি ডিপার্টমেন্ট এবং ক্লিনিক্যাল সাইকোলজি, সেখানে কি আপনারা বিভিন্ন রকমের সাইকোথেরাপি কি ম্যাডাম দিচ্ছেন? আমাদের বিভিন্ন ধরনের সাইকোথেরাপির এখানে প্রভিশন আছে, ইন্ডিভিজুয়াল সেশন এবং গ্রুপ থেরাপি সেশন। হ্যাঁ, আমাদের যেমন গ্রুপ নিউরোটিক থেরাপি দেওয়া হয়, গ্রুপ ওসিডি থেরাপি, গ্রুপ কাপল থেরাপি, গ্রুপ প্যারেন্টিং সেশন, তারপর গ্রুপ ডিবিটি সেশন, ডায়ালেকটিক্যাল বিহেভিয়ার থেরাপি, যেটা সুইসাইডাল পেশেন্টের জন্য দেওয়া হয়। আর এছাড়া
অকুপেশনাল থেরাপি বা স্পিচ থেরাপি এগুলোর কি ম্যাডাম সুযোগ আছে? আমাদের এই মেন্টাল হেলথ আমরা যে সার্ভিস প্রোভাইড করব, একজন মানুষকে আমরা যদি রিহেবিলিটেট করতে চাই, সেটা অ্যাডাল্ট হোক বা চাইল্ড পেশেন্ট হোক, আমাদেরকে কিন্তু তাদের একটা হলিস্টিক সাপোর্ট দিতে হয়। হ্যাঁ, সেই জায়গাটা আমরা তো আসলে অতটা সফলভাবে করতে পারছি না। এটার কারণ হচ্ছে আমাদের হোল হসপিটালে এটা 400 বেড কিন্তু আমাদের হাসপাতাল। তো এখানে 400 শয্যার হাসপাতালে আমাদের একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট আছেন, যেখানে অন্তত প্রতিটি ডিপার্টমেন্টে যদি একজন সাইকোলজিস্ট থাকতেন অন্তত, তাহলে কিছুটা এনশিওর করা যেত। তো ওনার উপরে আসলে অনেক লোড পড়ে যায়, সম্ভব না। তো যেখানে আপনার একটা সেশন দিতে একজন মানুষকে 30 থেকে 40 মিনিট লাগার কথা, এটা স্ট্রাকচার, কিন্তু সবসময় কিন্তু স্ট্রাকচারে থাকা যায় না। এটা বেড়ে দেখা যায় 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো হয়ে যায়। প্লাস অকুপেশনাল থেরাপিস্ট আমাদের একটি পোস্ট আছে এবং একজন মাত্র অকুপেশনাল থেরাপিস্ট আছেন। আমাদের কিন্তু কোনো স্পিচ থেরাপিস্টের পোস্ট নেই এবং কোনো স্পিচ থেরাপিস্ট নেইও এখানে। যেই সার্ভিসগুলো আমাদের খুব দরকার, আমাদের একটা সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট আছে, সেখানে একজন মাত্র সোশ্যাল ওয়ার্কার কাজ করছেন। তো স্বাভাবিক কারণে একজন মানুষ তো আসলে হোল হসপিটালকে সার্ভ করা যদি করেন, সেটা কোয়ালিটি সার্ভিস হবে না, খুবই স্বাভাবিক। যার কারণে আমরা এই যে হলিস্টিক অ্যাপ্রোচে যে ট্রিটমেন্ট দেওয়ার ব্যাপারটা, সেটা আসলে খুব বেশি সম্ভব হয় না। এছাড়া ম্যাডাম অনেক হসপিটালে বিভিন্ন স্পেসিফিক বিষয়ের উপরে ক্লিনিক চালু থাকে, তো আমাদের বহির্বিভাগে এই ধরনের কোনো ক্লিনিকের ব্যবস্থা কি আছে ম্যাডাম? আছে, বর্তমানে আমরা সপ্তাহের বিভিন্ন দিনে 6টি ক্লিনিক রান করছি। অ্যাডিকশন ক্লিনিক, সুইসাইড সেলফ হার্ম ক্লিনিক আছে, তারপর ডিমেনশিয়া ক্লিনিক আছে, ওসিডি ক্লিনিক আছে, চাইল্ড গাইডেন্স ক্লিনিক আছে। হ্যাঁ, মানে আমরা তো বিস্তৃত পরিসরে। আরেকটা আছে খুব ইম্পর্টেন্ট, কিন্তু এটা সাইকিয়াট্রিক সেক্স ক্লিনিক। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এখন অবহেলিত জিনিস। কারণ এটার কারণে কিন্তু এই যে সাইকিয়াট্রিক সেক্সুয়াল ডিসফাংশন, হ্যাঁ, সেটার কারণে কিন্তু অনেক ফ্যামিলি, কিন্তু অনেক কাপলদের মধ্যে সেপারেশন হয়ে যাচ্ছে, ডিভোর্স হয়ে যাচ্ছে, অথবা যারা থাকছেন, এটার কারণে কিন্তু কোয়ালিটি অফ লাইফ এবং ইন্টারপার্সোনাল রিলেশনশিপ, কাপলের মাঝে যে রিলেশনশিপের কোয়ালিটিটা একটা খুবই ফল করে অনেক সময়। অনেকে হয়তো বা সেপারেশনেও যান না, ডিভোর্সেও যান না, একসাথেই থাকেন, বাট লাইফটা অতটা সুন্দর হয় না। তো এই জায়গাগুলা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এগুলা কিন্তু এখন থেকে আমাদের অনেক বেশি অ্যাকনোলেজ করতে হবে, অ্যাড্রেস করতে হবে, আমাদের বেশি বেশি কথা বলতে হবে। আমাদের এখানে যে ক্লিনিকটা আছে, এটা সম্পর্কে মানুষ জানলে ট্রিটমেন্ট নেবেন, অন্তত কিছুটা তো আমরা তাদেরকে সার্ভিস প্রোভাইড করতে পারবো এবং তাদেরকে ফাংশনিং থাকতে আমরা হেল্প করতে পারবো। রাইট ম্যাডাম, আমরা আরও অনেক কিছু জানবো। আমাদের একটা বিরতির সময় এসছে, আমরা বিরতির পরেই আমরা আপনার কাছে ফিরে আসবো। দর্শক, ফিরে আসলাম বিরতির পর আরোগ্য নিকেতনের বিশেষ পর্বে, যেখানে আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডাক্তার সাইফুন নাহার ম্যাডাম। ম্যাডাম, আমরা যে কথাগুলো বলছিলাম, আপনি আপনার বিভিন্ন সেবা সম্পর্কে বলছিলেন আমাদেরকে। আপনি একটু বলেছেন যে আপনাদের ল্যাবরেটরি মেডিসিন ডিপার্টমেন্ট আছে, মানে আপনারা কি ধরনের ল্যাবরেটরিক্যাল সার্ভিস আপনারা দিয়ে থাকেন? আমাদের আসলে অনেক সীমাবদ্ধতা আছে। তারপর আমি যেটা মনে করি যে আমাদের ল্যাবরেটরি মেডিসিন ডিপার্টমেন্টটা কিন্তু খুব সমৃদ্ধ নয়। আমাদের এখানে যত ধরনের লজিস্টিক সাপোর্ট আছে বা আমাদের যে মেশিনগুলো আছে, সেগুলো হচ্ছে অ্যানালগ সিস্টেমের, এটা খুব পুরান মডেলের। ডিজিটাল যে মেশিনগুলো, সেগুলো এখন আমরা অ্যাফোর্ড করতে পারি না, কারণ আমাদের এটার জন্য যে বাজেট বরাদ্দ আছে, সেটার সাথে আমাদের খুব ভালো একটা মেশিন নিতে হলে যে বাজেট, এটার সাথে আসলে একটা মিসম্যাচ হচ্ছে। তো এই জায়গাটাতে আমরা এখন অনেক পিছিয়ে আছি, যে আমরা অনেক পরীক্ষা নিরীক্ষা, বিশেষ করে মানসিক রোগীদের যে পরীক্ষা নিরীক্ষাগুলো করা প্রয়োজন, সেগুলো আমরা করতে পারছি না, আমাদেরকে বাইরে রেফার করে দিতে হচ্ছে। এত সীমাবদ্ধতার মধ্যে আমরা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট একটা কাজ করে যাচ্ছি, যে আমাদের সারা বাংলাদেশের যত ধরনের এক্সামের সময়, পরীক্ষার সময় যে ডোপ টেস্টের এটা, আমরা কিন্তু বিশাল বড় একটা লোড কিন্তু জাতীয় মানসিক স্বাস্থ্য সরকারি চাকরিতে বাধ্যতামূলক করা হয়েছে। তারপর ড্রাইভারদের লাইসেন্সিং এক্সাম, এটার জন্য কিন্তু বাধ্যতামূলক। তো এখানে আমরা কিন্তু একটা হিউজ সাপোর্ট দিচ্ছি। জাতীয় মানসিক স্বাস্থ্য কিন্তু এখানে বেশ বড় রকম একটা কন্ট্রিবিউশন রাখছে। এই জন্যই বোধহয় আমরা অনেক সময় আসলে নিচে লম্বা লম্বা লাইন দেখতে পাই, যে আসলে একটা বড় অংশ হচ্ছে তার ডোপ টেস্টের জন্য। ওই সময়টাতে যে বাইরে থেকে হঠাৎ করে কেউ দেখলে মনে হবে যে এখানে এত বিশাল বড়, এখানে এত কেন, বিশাল বড় লাইন কেন, মিসম্যানেজমেন্ট হচ্ছে। আসলে বিষয়টা ওরকম না। আমাদের তো অনেক রুগী থাকে আউটডোরের ইমার্জেন্সি, তার পাশাপাশি যখন এই ডোপ টেস্টের জন্য বিশাল বড় লাইন থাকে, হ্যাঁ, তখন এরকম দেখা যায় যে অনেক রুগী এখানে আউটডোরে জমে যাচ্ছে। বিষয়টা আসলে ওরকম না, এটা প্রপারলি ম্যানেজ করা হয়। ঠিক আছে ম্যাডাম, তাহলে আমরা তো মোটামুটি ক্লিনিক্যাল সার্ভিস সম্পর্কে কিছুটা জানলাম। একাডেমিক সার্ভিস সম্পর্কে যদি আমাদেরকে একটু বলেন, হাসপাতালে আপনার কি ধরনের ট্রেনিং, প্রশিক্ষণ আপনারা
কার্যক্রম পরিচালনা করে থাকেন? আমাদের বর্তমানে এফসিপিএস এবং এমডি কোর্সের স্টুডেন্ট রয়েছে। এফসিপিএস অ্যাডাল্ট সাইকিয়াট্রি এবং এফসিপিএস চাইল্ড অ্যান্ড অ্যাডোলেসেন্ট সাইকিয়াট্রি। তারপর এমডি রেসিডেন্সি ইন সাইকিয়াট্রি অ্যান্ড এমডি রেসিডেন্সি কোর্স ইন চাইল্ড অ্যান্ড অ্যাডোলেসেন্ট সাইকিয়াট্রি। টোটাল 4টা প্রোগ্রাম এখানে রান করছে আলহামদুলিল্লাহ। তো এখন আমাদের কিন্তু ফ্যাকাল্টি আরও বেশি হলে ভালো হতো। হ্যাঁ, আমাদের যদি ফ্যাকাল্টির কিছু শূন্যপদ রয়েছে, এই বিষয়গুলো আসলে মানে জরুরি ভিত্তিতে আসলে এই সমস্যাগুলো সমাধান হওয়া দরকার। আমাদের ডিপ্লোমা ইন সাইকিয়াট্রিক নার্সিং, এটা বাংলাদেশে 2 বছর ধরে আমরাই এটা রান করছি। তার জন্য কিন্তু গভর্নমেন্টের তেমন কোনো ফান্ড নেই। প্রথম 2 বছর ডব্লিউএইচওর ফান্ডিংয়ে হয়েছে। তো আমরা এই ফান্ডের জন্য আমরা আসলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পক্ষকে তাদের আসলে সহায়তা কামনা করি এবং এটা অতি সত্বর আমরা এটা নিয়ে আসলে মুভ করব। আমাদের কিন্তু আমাদের হাসপাতালে যে নার্স রয়েছেন তারা কিন্তু জেনারেল নার্স, অথচ আমাদের একজন সাইকিয়াট্রিক পেশেন্টকে ম্যানেজ করতে যে স্কিলস দরকার, যে ডেডিকেশন দরকার, ডিভোশন দরকার, যদি পর্যাপ্ত প্রশিক্ষণ না থাকে এটা কখনোই করা সম্ভব না। তো আমাদের সাইকিয়াট্রিক নার্সের সংখ্যা আরও অনেক বাড়াতে হবে এবং গভর্নমেন্টকে এমন ইনিশিয়েটিভ নিতে হবে যে সাইকিয়াট্রিক নার্স তৈরি হওয়ার পরে তারা শুধু আমাদের এই হাসপাতালেই পোস্টিং পাবেন এবং তারা এটা পার্মানেন্ট একটা পোস্ট হবে, যে তারা এখান থেকে আবার অন্য কোথাও ট্রান্সফার হবেন না, এরকম একটা অ্যাপ্রোচ তৈরি হওয়া উচিত। আর আমাদের নার্সদের সংখ্যা বর্তমানে 400 বেডের হসপিটালের জন্য যেই সংখ্যায় দরকার সেই সংখ্যাটা কিন্তু নেই। আমাদের নার্সের সংখ্যা অপ্রতুল। তো আবার দেখা যায় যে বিভিন্ন গভর্নমেন্টের সরকারি নির্দেশে অনেক সময় আমাদের নার্সদেরকে সরকারের অনেক বিভিন্ন ধরনের মহৎ কাজের জন্য কিন্তু আমাদের নার্সদেরকে এখান থেকে আমাদেরকে পাঠাতেও হয়। তো তারা কিন্তু আর কখনো যে ইমিডিয়েটলি ব্যাক করেন সেরকমও না। তো এই বিষয়টা আসলে খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, রাইট। কোভিডের সময় অনেককে নেওয়া হয়েছিল, মিজেলস ক্যাম্পেইনের জন্য নেওয়া হয়েছে। মিজেলস ক্যাম্পেইন, তারপর কোভিডের সময় ওনারা কিন্তু আর ফিরে আসেননি। আবার অনেক নার্সরা ডেপুটেশনেও যান। তো তখন দেখা যায় যে একটা বিশাল বড় ক্রাইসিস তৈরি হয় পেশেন্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে। তার মানে আসলে আমরা আশা করতেই পারি যদি এই যে ডিপ্লোমা ইন সাইকিয়াট্রিক নার্সিং সেখান থেকে যারা ডিপ্লোমা প্রাপ্ত হবেন তারা যদি এই হাসপাতালে থেকে যেতে পারেন, সার্ভিস দিতে পারেন, একটা কোয়ালিটি নার্সিং সার্ভিস আমাদের মানসিক রোগীদের প্রতি আমরা দিতে পারব। আশা করা যায় আমরা হয়তোবা শুরু করতে পারবো যে একটা কোয়ালিটি সার্ভিসের একটা সূচনা হবে হয়তোবা। আপনারা যখন এখানে ট্রেনিং করতেন তখন ট্রেনি ডক্টর আনুমানিক কতজন ছিলেন ওই সময়টাতে? ওই সময়টাতে কত 15, 20 বা 30 জন। এখন ম্যাডাম কি রকম আছে? এখন তো মোর দেন 100। আচ্ছা, হ্যাঁ, এটা কিন্তু খুবই একটা আমি খুবই আশাবাদী। এবং এই যে সাইকিয়াট্রি পড়তে আমি যেমন ইন্টারেস্ট নিয়ে পড়েছি, এখন কিন্তু অনেক ব্রাইট স্টুডেন্টরা আসে। একটা সময় সাইকিয়াট্রি খুবই অবহেলিত ছিল, অন্য সাবজেক্টে যারা চান্স পান না তখন তারা আসেন। এখন কিন্তু বিষয়টা ওরকম না। আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু একটা মিক্সড গ্রুপ আছে। কিছু ছেলে মেয়ে অনেক ব্রাইট, তারা কিন্তু চলে আসছে, তাদের ফার্স্ট অপশন হচ্ছে সাইকিয়াট্রি। হ্যাঁ, ফার্স্ট প্রেফারেন্স হচ্ছে সাইকিয়াট্রি, তারা চলে আসছে। আমার খুবই ভালো লাগে যে সাইকিয়াট্রি পড়তে এখন মানুষ অনেক ইন্টারেস্টেড ফিল করছে এবং তাদের ইয়েও কিন্তু আলটিমেটলি ভালো হয় প্রোফাইল পরবর্তীতে। ম্যাডাম, যেহেতু আমাদের এখানে চিকিৎসকদের জন্য এফসিপিএস এবং এমডি প্রোগ্রাম, সাইকিয়াট্রি এবং চাইল্ড অ্যান্ড অ্যাডোলেসেন্ট সাইকিয়াট্রিতে আছে টোটাল 4টা প্রোগ্রাম এফসিপিএস এবং এমডি মিলিয়ে, এবং নার্সদের জন্য আছে ডিপ্লোমা ইন সাইকিয়াট্রিক নার্সিং। এছাড়া যেহেতু আমাদের একটি সাইকোথেরাপি এবং ক্লিনিক্যাল সাইকোলজি ডিপার্টমেন্ট আছে, আমাদের কি ম্যাডাম বা অকুপেশনাল থেরাপি এগুলোর উপরে কি কোনো রকম কোর্স আছে এখানে চালু আছে? আমাদের যেটা হয় বিভিন্ন ধরনের ট্রেনিং আছে। হ্যাঁ, সাইকোলজিস্টদের জন্য 6 মাস, 3 মাস অথবা 1 মাসের জন্য ট্রেনিং কিন্তু আসে বিভিন্ন ইউনিভার্সিটি থেকে। হ্যাঁ, বিভিন্ন কলেজ থেকে আমাদের এখানে আসে। তারপর নার্সদের বিভিন্ন ইনস্টিটিউশন থেকে আমাদের এখানে আসলে বিভিন্ন মেয়াদের 3 মাস, 6 মাসের জন্য কিন্তু আমাদের এখানে ট্রেনিংয়ে আসেন। তারপর অকুপেশনাল থেরাপিস্ট, এই ট্রেনিংটা আমাদের আসলে চালু করা প্রয়োজন, কিন্তু আমাদের তো ম্যান পাওয়ার নেই, এটা আসলে সম্ভব হয় না। ইভেন আমাদের এখানে যারা হোমিওপ্যাথিক কলেজ, হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, সেখান থেকেও কিন্তু আমাদের এখানে ভিজিটে আসেন, একটু ওরা 7 দিনের প্লেসমেন্টে আসেন। এরকম সারা বাংলাদেশ থেকেই বিভিন্ন জনগোষ্ঠী বা বিভিন্ন ইনস্টিটিউশন থেকে আমাদের এখানে প্রশিক্ষণের জন্য আসেন এবং ভিজিটের জন্য আসেন, যে ফিল্ড ভিজিটে আসেন, যে আমাদের এখানে কীরকম সার্ভিস সিস্টেমটা কেমন দেখার জন্য, পেশেন্টের প্রেজেন্টেশন কেমন, পেশেন্টগুলো কেমন হয়, কিভাবে ম্যানেজ করতে হয়, হ্যাঁ, এগুলো ভিজিট করতে আসেন। কিন্তু তার মানে ক্লিনিক্যাল সাইকোলজিতে ইন্টার্নশিপের সুযোগ আছে আমাদের এখানে ক্লিনিক্যাল সাইকোলজিতে ইন্টার্নশিপ। কারণ হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে তো শুধুমাত্র থিওরিটিক্যাল, তারা কিন্তু থিওরিটিক্যালি লার্নেড হচ্ছে।
কিন্তু প্র্যাকটিক্যালি একটা পেশেন্টকে আসলে কিভাবে ডিল করতে হবে সেটা যদি তারা না শিখেন, তারা আসলে সাইকোলজিস্ট হিসেবেও সাকসেসফুল হবেন না আসলে। থ্যাংক ইউ ম্যাডাম। তাহলে আপনাদের কি পরিকল্পনা আছে যে এই অকুপেশনাল থেরাপি বা ক্লিনিক্যাল সাইকোলজিতে স্বতন্ত্র কোর্স খোলার ব্যাপারে কি আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা যদি আছে? আমাদের যদি সরকারি পৃষ্ঠপোষকতা থাকে, ম্যান পাওয়ার থাকে এবং আমার লজিস্টিক সাপোর্ট থাকে, আমি আসলে আমি স্বপ্ন দেখছি, আমি চাচ্ছি যে আমার এখানে যদি ক্লিনিক্যাল সাইকোলজিস্ট বা অকুপেশনাল থেরাপির কোনো কোর্স আমরা রান করতে পারি। এটা সময় সাপেক্ষ ব্যাপার, কারণ এটা তো সম্পূর্ণ আমাদের উপরে নির্ভর করে না। ম্যাডাম, এবার আমরা আসি আরেকটা গুরুত্বপূর্ণ কাজ, সেটা হচ্ছে গবেষণা। তো এই হাসপাতাল আসলে গবেষণা খাতে আপনারা কি কি করছেন? গবেষণার মানে বিষয়টাতে আমাদের যেমন আসলে তেমন কোনো সরকারিভাবে কোনো রিসার্চ গ্রান্ট নাই। আমাদের এখানে রিসার্চের মধ্যে মূলত হচ্ছে প্রশিক্ষণার্থী যারা আছে স্টুডেন্ট, তাদের যে থিসিস বা ডিজার্টেশন সেটা তারা করে থাকেন। তারপর হচ্ছে ফ্যাকাল্টিদের কেউ কেউ এটা করতেই হয়, আমাদের তো করতেই হয়, আমাদের প্রমোশনের একটা প্রিরিকুইজিট যে আমাদের আর্টিকেল থাকতে হবে, সেই কারণে আমাদের কিছু রিসার্চ করতে হয়, সেটাও কিন্তু সম্পূর্ণ নিজস্ব ফান্ডে। মানে আমাদের ট্রেনি ডক্টরসরা যে এফসিবিএস এমডি প্রোগ্রামে তারা যারা থিস করছে সেটাও সম্পূর্ণ নিজস্ব, এটাতে কোনো গভর্নমেন্ট কোনো রিসার্চ গ্রান্ট নাই কিন্তু আমাদের কোনো কিছু নাই। তো তারপর আমরা নিজেরা কিছু করি নিজস্ব উদ্যোগে। এছাড়া আরও যেটা করা হয় যে আমাদের যে ন্যাশনাল মেন্টাল হেলথ সার্ভে হয়েছে 2004, তারপর 2019, 2021, এইগুলাতে যে হয়েছে সেগুলাও কিন্তু আপনার অন্যান্য বিভিন্ন গভর্নমেন্টের যে প্রতিষ্ঠান আছে, ICDDRB, WHO, ইউনিসেফ, তাদের ফান্ডিংয়ে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে কিন্তু কিছু রিসার্চ হয়েছে, এবং সেই ফান্ড এটাও কিন্তু খুব বেশি না, খুবই সীমিত। তার মানে ওই পার্টিকুলার প্রোগ্রামগুলো কোনো না কোনো ফান্ডিং যারা করেছেন ইউনিসেফ বা WHO তারা সহযোগিতা করেছেন, কিন্তু এই জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের জন্য স্বতন্ত্র কোনো গবেষণার বাজেট নেই আসলে। ওকে, তাহলে এটা তো আমাদের একটা বড় ডেফিসিট। বা আপনাদের কোনো পাবলিকেশনস আছে কিনা, কোনো আর্টিকেল বা জার্নাল আপনারা এখান থেকে বের করেন? জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের একটি আর্কাইভস অফ NIMH, এটা পাবলিশ হয়। এটা কতদিন পর পর পাবলিশ হয় ম্যাডাম? এটা বছরে দুবার। বছরে 6 মাস পর। 6 মাস পর। এখন কি পর্যায়ে আছে, বা আপনারা এই জার্নালটি নিয়ে আপনাদের প্রোগ্রাম বা প্ল্যান কি আছে? হোক যে আমাদের তো একটা ন্যাশনাল ক্রাইসিসের মধ্যে দিয়ে আমাদের সব ইনস্টিটিউশনে একটা ক্রিটিক্যাল পিরিয়ড, সব ইনস্টিটিউশন পার করেছে। তো সেটার কারণে NIMH এর যে আর্কাইভস, সেটার পরপর 3টি সংখ্যা আমরা পাবলিশ করতে পারিনি। আমি দায়িত্ব নিয়েছি, আমি অচিরেই এটা পাবলিশ করব। আমাদের কাজ অনেক দূর এগিয়েছে, এবং লাস্ট যেটা যে 4th এডিশন, যেটা আমার সময়ের, এটা আমরা 2 মাস পরে করতে হবে, কারণ আর্টিকেলের এখানে আমাদের আর্টিকেলের স্বল্পতা রয়েছে। তো ইনশাল্লাহ আমরা এটা খুবই অতি দ্রুতই হচ্ছে আমরা পাবলিশ করতে পারবো বলে আশা করছি। আচ্ছা, তাহলে তো ম্যাডাম আমরা মোটামুটি আপনার কাছ থেকে জানতে পেলাম যে হাসপাতালে আপনারা কী ধরনের সার্ভিস আপনারা এখন দিয়ে থাকছেন, সেটা ক্লিনিক্যাল সার্ভিস, একাডেমিক বা আমাদের যে রিসার্চ রিলেটেড। তো আপনি তো দায়িত্ব নিয়েছেন বেশ কয়েক মাস হলো, তো আপনি কি কি চ্যালেঞ্জ মোকাবেলা করছেন ম্যাডাম? এখন আপনার কাছে কি কি চ্যালেঞ্জ মনে হচ্ছে যেগুলো আপনাকে ফেস করতে হচ্ছে? আমি যেগুলো ফেস করেছি সেটাই বলি আসলে, তাই না? কারণ এটা তো একদম মাথায় গেঁথে গেছে। তো আমি সবচেয়ে বেশি যেটা ক্রাইসিস বা চ্যালেঞ্জ ফেস করছি যে আমার ম্যান পাওয়ার খুবই কম। 200 বেডের যেই ম্যান পাওয়ার ছিল আগে, এবং সেটাও কিন্তু কম ছিল, 200 বেড রান করার জন্য কিন্তু কম ছিল, সেটা দিয়ে আমি এখনো 400 বেড রান করতে হচ্ছে। হ্যাঁ, এই আমাদের সবচেয়ে বেশি বড় যেটা চ্যালেঞ্জ আমাদের নিজেদের। ইভেন আমি যখন নিজেকে সেফ রাখতে পারবো, সিকিউর রাখতে পারবো, তখন কিন্তু আমি রোগীর সেফটি সিকিউরিটি এনশিওর করতে পারবো। ডাক্তারদের সেফটি সিকিউরিটির জন্য কিন্তু আমাদের এখানে কোনো আনসার নেই, কোনো সিকিউরিটি গার্ড। আমাদের যে সিকিউরিটি গার্ড আছে 400 বেডের রোগীর জন্য মাত্র 19 জন সিকিউরিটি গার্ড, সরকারি এবং আউটসোর্সিং মিলিয়ে। এটা দিয়ে কিন্তু হচ্ছে না, এই কারণ আমাদের ওয়ার্ড বয়ের সংখ্যা অনেক কম, ক্লিনিং স্টাফের সংখ্যা অনেক কম, যার কারণে যেটা করতে হচ্ছে যে আমাদেরকে সমন্বয় করে কাজ করতে হয়। ওয়ার্ড বয়ের সংখ্যা কম হওয়ার কারণে আমাদের সিকিউরিটি গার্ড কিন্তু আমাদের ওয়ার্ড বয়, তাদেরকে সিকিউরিটি গার্ড এবং ক্লিনিং স্টাফ দিয়ে আমাদের ওয়ার্ড বয়ের কাজ চালাতে হচ্ছে, যার কারণে এখানে একটা বিশাল বড় গ্যাপ তৈরি হচ্ছে। হ্যাঁ, সিকিউরিটি গার্ড টোটাল ধরেন যে আমরা যে বাইরে আউটডোরে রাখি, আমার সব কিছু মিলিয়ে 3 বেলা ডিউটি করতে হয়, আছে মাত্র 6 জন। হ্যাঁ, 6 জনকে দিয়ে আমার এই যে মর্নিং ইভিনিং লাইফ খুবই, এবং এটার কারণে চুরি বেড়ে গেছে আমাদের এখানে প্রায় প্রতিনিয়ত। আপনারাও তো জেনে থাকবেন যে আমি জয়েন করার পরে 4 বার চুরি হলো। আমাদের একটা বিরতির সময় এসেছে, আমি এই পুরো ব্যাপারটা সম্পর্কে আপনার কাছ থেকে আরো জানবো আমাদের বিরতির পর।
দর্শক, ফিরে আসলাম বিরতির পর আরোগ্য নিকেতনের বিশেষ পর্বে এবং আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডাক্তার সাইফুন নাহার। ম্যাডাম, আপনি আপনার হাসপাতালে বর্তমানে কি কি চ্যালেঞ্জ ফেস করছেন সেগুলো সম্পর্কে আমাদের একটু বলছিলেন, যে আপনাকে অনেক সমন্বয় করতে হচ্ছে, আপনার সিকিউরিটিদেরকে সিকিউরিটি গার্ড না থাকার কারণে, আনসার না থাকার কারণে আমাদের সেফটি সিকিউরিটির বিষয়টা আমাদের সবসময় একটা প্রেশার ফিল করি। আউটডোরে যারা কাজ করছেন তাদের কিন্তু রুমের সামনে আসলে তাদের জন্য কোনো প্রোটেকশনের ব্যবস্থা নেই। আপনি ধরেন আমাদের কান্ট্রিতে আমরা কি দেখছি প্রতিনিয়ত, মানুষ খুব মারমুখী হয়ে উঠছে, ডক্টরদেরকে ফিজিক্যালি তারা অ্যাবিউজ করছেন, হ্যাঁ, যারা জেনারেল সেট আপে। তো একটা মেন্টাল হেলথের এই জায়গাটাতে তো আমাদের প্রোটেকশনের বিষয়টা আরও অনেক বেশি এনশিওর হওয়ার দরকার। কারণ এখানে তো মেন্টাল পেশেন্ট যারা থাকে এবং তাদেরকে ডিল করতে করতে মানুষ অনেক বেশি স্ট্রেসড আউট থাকেন, সব সময় তাদের টেম্পার লুজ হতেই পারে। হ্যাঁ, তো সেই জায়গাটাতে তারা কখন আউটবার্স্ট হয় এবং সেই এটা একটা কার উপরে আসে, আমার গার্ডের উপরও আসতে পারে, আমাদের উপরেও আসতে পারে, আমরা যারা এখানে কাজ করি সবার উপরে। তো আমরা যদি প্রতিনিয়ত, আমি যখন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে স্টুডেন্ট ছিলাম, আমি যখন আউটডোর প্লেসমেন্টে ছিলাম, আমার এক ধরনের কিন্তু প্রেশার ফিল করতাম। আমাকে সবসময়, আমরা তো আমাদের কিছু কিন্তু এটিকেট শেখানোই হয় যে মেন্টাল পেশেন্টের সাথে আমার ডিলিংস কেমন হবে, আমি কিভাবে কথা বলবো, মেনিক পেশেন্ট আসলে কিভাবে কথা বলবো, ডিপ্রেসিভ পেশেন্ট, প্যারানয়েড পেশেন্ট আসলে কিভাবে কথা বলতে হবে, অ্যাডিক্টেড পেশেন্ট আসলে, এগুলো আমরা শিখি। তারপরেও কিন্তু এক ধরনের প্রেশার ফিল করি যে যদি কেউ এরকম আমার উপর অ্যাটাক করেই ফেলে, আমি একজন ফিমেল ডক্টর ছিলাম, বা ফিমেলদের ক্ষেত্রে এই বিষয়গুলো আরও বেশি জরুরি। এই জায়গাটাতে আমরা সেফটি সিকিউরিটি এনশিওর করতে পারছি না। আমাদের যারা এখানে ডক্টর আছেন, নার্স আছেন এবং অন্যান্য স্টাফ, আমাদের যেটা হয়, চুরির হারটা কিন্তু বেড়ে গেছে। আমি জয়েন করার পর 4বার চুরি হয়েছে। তারা যেটা করছে, প্রায় এসির তারটা কেটে নিয়ে যাচ্ছে। আপনি তো জানেন যে গভর্নমেন্টের বাজেট খুবই লিমিটেড, তো এই ফান্ড তখন কীভাবে ম্যানেজ হয়? হ্যাঁ, তার নিয়ে যাচ্ছে। আমাদের যতগুলো লাইট, অনেক লাইট চুরি হয়ে গেছে। ইভেন আমাদের সিসিটিভি ক্যামেরা অনেকগুলো চুরি হয়েছে, আমাদের লিফটের ফ্যানগুলো চুরি হয়েছে, তাই না? আমরা তো একবারই এগুলো গভর্নমেন্টের কাছ থেকে বাজেট কিন্তু আনতে পারি না। সেখানে বারবার যখন চুরি হয়, আমরা কীভাবে এটাকে আবার ম্যানেজ করি? হ্যাঁ, খুব প্রেশার চলে আসে। আরেকটা হচ্ছে আমাদের যে কেয়ার গিভার, হ্যাঁ, আমরা ফ্যামিলি মেম্বারদের মধ্য থেকে একজন কেয়ার গিভার, আমরা এটা আমাদের ক্রাইটেরিয়া যে রুগী ভর্তির জন্য এটা লাগবে। অনেক ক্ষেত্রে দেখা যায় ওনারা আমাদেরকে বলেন যে আপনারা দেন কেয়ার গিভার, আমাদের তো নাই, আমাদের যতটুকু ম্যান পাওয়ার দরকার সেটাই তো আমাদের নাই, আমরা ওনাদের কেয়ার গিভারটা কোত্থেকে দিব? এটা কিন্তু হয় না। তখন ওনারা মনে করেন যে আমরা চাইলেই পারি ম্যানেজ করতে। বিষয়টা আসলে ওরকম না। ওনারা আমার কাছে আসেন, বলেন যে আপনি ডিরেক্টর, আপনি চাইলে আপনার এখান থেকে একজন আপনার স্টাফকে আপনি অ্যাসাইন করে দিতে পারবেন। বিষয়টা আসলে সহজ না, অনেক কঠিন, একটা মিসকমিউনিকেশন। অনেক অনেক ইম্পর্টেন্ট লোকজন আসেন আমাদের কাছে, হ্যাঁ, ভিআইপি অনেক থাকে, রিকোয়েস্ট থাকে। তো এই জায়গাটাতে আমরা ফেইলিউর হয়ে এটা আমি কোত্থেকে দিব আসলে? হ্যাঁ, এটা একটা। তারপর হচ্ছে আমাদের আরও কিছু সম্প্রতি আমি ফেস করেছি, দেখে বিষয়গুলো বলছি আসলে। যেমন ধরেন, আমার এখানে কিন্তু কোনো মেডিসিন স্পেশালিস্ট বা নিউরো মেডিসিন স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট নেই, এবং আমরা যে ইনভেস্টিগেশনগুলোর লিমিটেশনের কথা বললাম, প্রয়োজন হলে আমরা সেটা করতে পারি না। আইসিইউ সেট আপও নেই। তো এমন কোনো ফিজিক্যাল কোমরবিডিটিস যদি নিয়ে আসেন যেটা আমার এখানে ম্যানেজ করা সম্ভব হয় না, তখন কিন্তু আমাদেরকে কিছু কিছু রুগী রেফার করতে হয়। কিছু অনেক সময় দেখা যায় যে বিভিন্ন হাসপাতাল থেকে রিফিউজড হয়ে আসেন, যে মেন্টাল পেশেন্ট আছে, উনি মেন্টাল পেশেন্ট, উনি খুব ভায়োলেন্ট বা উনি এজিটেটেড, ওনাকে তো আমরা ম্যানেজ করতে পারবো না, ওনাকে আপনারা ডেডিকেটেড মেন্টাল হাসপাতালে নিয়ে যান। তখন আমাদের এখানে দেখা যায় যে এই রুগী তো ম্যানেজ করার মতো কোনো ধরনের অপরচুনিটিস আমাদের বা লজিস্টিক সাপোর্ট নেই। হ্যাঁ, আমি যখন ইনিশিয়ালি বুঝতে পারবো যে আমার এখানে রাখলে রুগীর ফিজিক্যাল কন্ডিশন আরও ডিটারিওরেট করবে, আমি তখন কিভাবে, আমি তো এই রিস্ক নিতে পারি না। এরকম ঘটনা ঘটেছে। হ্যাঁ, এরকম ঘটনা ঘটেছে, এরকম ঘটনা ঘটেছে। সেই পেশেন্টের আইসিইউ সার্ভিস দরকার ছিল, আইসিইউ সাপোর্ট দরকার। হ্যাঁ, এবং আমরা আসার সাথে আইসিইউ থেকে মৃত্যুবরণ করলেন। স্ট্রিট উনি কিন্তু, এবং ওনার কিন্তু কোনো গার্ডিয়ানও ছিল না। হ্যাঁ, ওনার কোনো গার্ডিয়ানও ছিল না। যে আমরা ইনস্ট্যান্ট যে পরীক্ষা নিরীক্ষা করেছি, আমাদের নিজস্ব অর্থায়নে বাইরে থেকে করতে হয়েছে, ইনস্ট্যান্ট আর্জেন্ট বেসিসে। তো এই কিছু আমাদের কিন্তু আমরা চ্যালেঞ্জ ফেস করছি। এছাড়া আমাদের যে একটা গ্রুপের পেশেন্ট আছে, হ্যাঁ, রেজিস্ট্যান্ট সিজোফ্রেনিয়া, যাদের অন্য কোনো ট্রিটমেন্টে ভালো হয় না, ওষুধ দিয়ে ট্রাই করার পরে কাউন্সিলিং সব কিছু দেওয়া হলো একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, হ্যাঁ, প্রোটোকল দেওয়ার পরে ভালো হচ্ছে না, এদেরকে আমরা বলি রেজিস্ট্যান্ট সিজোফ্রেনিয়া। আর একটা গ্রুপের রোগী আছে ক্যাটাটোনিক সিজোফ্রেনিয়া। কিছু রোগী আসে হচ্ছে আপনার পোস্টপার্টাম সাইকোসিস, প্রসব পরবর্তীতে যেই সাইকোসিস বা মুড ডিসঅর্ডার, সেগুলো নিয়ে আসেন। কিছু ফুড রিফিউজালের রোগী থাকে, হ্যাঁ।
তারপর আমি তো বলেছি অলরেডি যে আমার অকুপেশনাল থেরাপিস্ট একজন আছেন মাত্র। অকুপেশনাল থেরাপিস্টের কাজ হচ্ছে রুগীর যে ডেইলি অ্যাক্টিভিটিসগুলো সেগুলোকে প্রমোট করে দেওয়া। আমাদের এখানে একজন আছেন, উনি 400 জন রুগীকে কিভাবে উনি প্রতিদিন যে তার এই কাজগুলোতে অ্যাসিস্ট করবেন বা করে দেবেন, এটা সম্ভব না। যার কারণে থিওরিটিক্যাল বেসিসে আগাতে হচ্ছে। উনি দেখিয়ে দিচ্ছেন, তো এটা এনশিওর হচ্ছে না। সাইকোথেরাপির ব্যাপারটা অতটা ভালো হচ্ছে না। তারপর হচ্ছে আপনার যেই স্পিচ থেরাপির জন্য আমাদের চাইল্ড গাইডেন্স ক্লিনিকে কিন্তু অনেক এনডিডির মানে বাচ্চা যে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার যাদের স্পিচ থেরাপি দরকার, তাদেরকে কিন্তু আমরা স্পিচ থেরাপি দিতে পারছি না, আমাদের রেফার করে দিতে হচ্ছে। ওভারঅল আমাদের যে সার্বিক কার্যক্রম চালিয়ে নিতে যে আমার ম্যান পাওয়ার দরকার, লজিস্টিক সাপোর্ট দরকার, আমার যেই গভর্নমেন্টের ফান্ড দরকার, এই বিষয়গুলো আমার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ মনে হচ্ছে এই মুহূর্তে। থ্যাংক ইউ ম্যাডাম। আমরা হাসপাতালের আসলে যে আমাদের ঘাটতিগুলো হচ্ছে সেগুলো সম্পর্কেও জানতে পারলাম। আমরা আরও কিছু জিনিস সম্পর্কে জানবো। আমাদের সর্বশেষ একটা বিরতির সময় এসছে, আমরা বিরতির পরে আবার ফিরছি। দর্শক, ফিরে আসলাম সর্বশেষ বিরতির পর আরোগ্য নিকেতনের বিশেষ পর্বে, এবং আমাদের সঙ্গে উপস্থিত আছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সম্মানিত পরিচালক অধ্যাপক ডক্টর সাইফুন নাহার ম্যাডাম। ম্যাডাম, আপনার কাছ থেকে হাসপাতালের চ্যালেঞ্জগুলো শুনলাম, তা আমি একটু সংক্ষেপে জানতে চাইবো যে এই যে আপনি বলেছেন যে আপনাদের এডিকশন সাইকিয়াট্রি ডিপার্টমেন্ট আছে, কিন্তু এই এডিকশনের পেশেন্টদেরকে কমপ্লিটলি রিহ্যাবিলিটেট করতে যে দীর্ঘমেয়াদী একটা প্রোগ্রাম থাকে, এরকম স্বতন্ত্র পৃথক কোনো প্রোগ্রাম কি আপনারা এখানে রান করতে পারেন ম্যাডাম? আচ্ছা, আমাদের অ্যাডিকশন সাইকিয়াট্রি ডিপার্টমেন্টটা কিন্তু এখনো ইউনিট হিসাবেই আছে। ডিপার্টমেন্ট হওয়ার জন্য যা দরকার, যে আমাদের কিন্তু প্রফেসরের কোনো পোস্টই নেই। আচ্ছা, হ্যাঁ, অ্যাসোসিয়েট প্রফেসরের পোস্ট আছে, সেখানে কেউ নেই। আমি যদিও দায়িত্ব পালন করছি, তো জনবলের একটা বড় ঘাটতি আছে, বিশাল বড় ঘাটতি আছে, এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসরও নেই। তো পোস্ট আছে। তারপর ধরেন এই ধরনের রুগীকে ম্যানেজ করার জন্য যে স্ট্রাকচার, হসপিটালের যে স্ট্রাকচার থাকার দরকার, সেটা কিন্তু নেই। আমাদের যেটা করা উচিত, যে আমরা যেটা অন্যান্য পেশেন্টের ক্ষেত্রে করে থাকি, রুগীর সাথে একজন কেয়ার গিভার আমরা এনশিওর করি, আমাদের অ্যাডিকশন ডিপার্টমেন্টের ক্ষেত্রে সিনারিওটা টোটালি ডিফারেন্ট হওয়া উচিত। আমাদের যেটা করা উচিত, টোটালি রিস্ট্রেন করে দেওয়া উচিত, বাইরে থেকে এখানে কেউ আসতে পারবেন না। কারণ আমরা যেটা ফেস করি, আরেকটা চ্যালেঞ্জ যেটা মেনশন করা হয়নি, আমাদের পেশেন্টের যারা আসেন, রুগীর মা আসেন, ওয়াইফ আসেন, বা ভাই আসেন, বন্ধু আসেন, তারাই কিন্তু প্রেশারের পর অনেক সময় বাইরে থেকে সিগারেট বা অন্যান্য ড্রাগ সাপ্লাই দিচ্ছেন। হ্যাঁ, যেটা আমরা প্রায়ই দেখা যায়, যেটা আমাদের জন্য খুবই হতাশা তৈরি করে আমাদের মাঝে, যে আমরা ট্রিটমেন্ট করে ভালো করে রাউন্ডে গিয়ে দেখি যে যিনি ট্রিটমেন্টের জন্য আসছেন, অ্যাকম্পেনিং পারসন, তার মাধ্যমে সেটা সাপ্লাইড হচ্ছে। তো এটা এনশিওর করাটা খুবই ডিফিকাল্ট কিন্তু। হ্যাঁ, কারণ আমাদের তো একজন সিকিউরিটি গার্ড থাকেন, সে ধরেন ফিমেলরা যখন কাপড়ের ভিতরে করে নিয়ে আসে, মেল যেই ওয়ার্ড বয় থাকে, সে কিভাবে এটা চেক করবে? এটা আমাদের একটা বড় সীমাবদ্ধতা। অর্থাৎ আমরা যদি তাহলে পৃথক প্রোগ্রাম রান করতে পারি যেখানে কেয়ার গিভাররা থাকবে না, সেই ক্ষেত্রে হয়তো আমরা একটা তাদেরকে, সেই ক্ষেত্রে আমাদের ম্যান পাওয়ার আমার 1:1 যদি করতে পারি, যে একজন এর জন্য একজন অ্যাটলিস্ট, সেটা হতে পারে আপনার নার্স, অথবা হতে পারে ওয়ার্ড বয়, বা যে কোনো কিছু, প্রত্যেকটা স্টাফের সংখ্যাও কিন্তু বাড়াতে হবে। আমি যখন কেয়ার গিভার রাখবো না, কারণ তারা কিন্তু নিজে থেকে ওষুধ খাবে না, গোসল করবে না, অনেক কিছুই করবে না, তো তাদেরকে এই কাজগুলা মানে তাদেরকে করে দিতে হবে, বা এটাতে সাপোর্ট দিতে হবে। এই জন্য কিন্তু আমার সেই ম্যান পাওয়ার লাগবে। হ্যাঁ, এছাড়া ধরেন এদের কিন্তু একটা টেন্ডেন্সি থাকে, আবার কীভাবে, কারণ ক্রেভিং হয়, তো ওদের ক্রেভিং হয়, নেওয়ার জন্য প্রচণ্ড ভিতর থেকে একটা টান তৈরি হয়, তখন ওরা পৃথিবীর আর অন্য কিছু মাথায় থাকে না। অনেক সময় দেখা যায় ওরা, কিছু রুগী থাকে এরকম যে ওরা মোটিভেটেড নিবে না, বাট না নিতে গেলে তাদের কিছু শারীরিক মানসিক এই মাদক প্রত্যাহারজনিত লক্ষণ তৈরি হয়, তখন তারা নেওয়াটাকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করে। নেওয়ার যে নেতিবাচক পৃথক প্রোগ্রাম, হ্যাঁ, পৃথক জনবল থাকবে, কমপ্লিটলি আলাদা একটা ডিফারেন্ট থাকবে, এবং সিস্টেম ডেভেলপ করতে হবে। এটা আমাদের তাহলে ঘাটতি আছে, সেখানে আশা করি আপনারা সেটার ব্যাপারে উদ্যোগ গ্রহণ করবেন। আমরা সবাই মিলে এটাতে আমরা কাজ করে যাব ইনশাআল্লাহ। ম্যাডাম, আপনাদের যে টেলিসাইকিয়াট্রি সার্ভিস আছে, এটা আপনারা এখন ঠিক কতটা জেলায় বা উপজেলায় আপনারা এটা দিতে পারছেন? সারা বাংলাদেশে টোটাল 5টি উপজেলাতে, হ্যাঁ, 2টি সদর হাসপাতাল এবং 5টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, টোটাল 60টি, যে এটা খুবই অপ্রতুল। তো আমাদের আসলে আমরা আসলে আমাদের জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটকে একটা টেলিমেডিসিন হাব হিসাবে গড়ে তুলতে চাই, যেখান থেকে সারা বাংলাদেশে প্রত্যেকটি উপজেলায় আমরা এই সার্ভিসটা রান করতে পারবো। আমাদের যেই কিছু মাইনরিটি গ্রুপ আছে, আমাদের প্রত্যন্ত অঞ্চলে যারা আসলে আমাদের প্রান্তিক পর্যায়ের যে মানুষগুলো আছে, শহরে এসে চিকিৎসা নিতে পারছেন সম্ভব না আসলে, হ্যাঁ, তাদেরকে আমরা এই সাপোর্ট দেওয়ার চিন্তা ভাবনা আমার রয়েছে।
চমৎকার ম্যাডাম, আমাদের এখানে একটা কমিউনিটি সার্ভিসও ডিপার্টমেন্ট আছে। আপনারা কি ঢাকায় বিভিন্ন রকম যে সমস্ত আমাদের ভাসমান লোকজন আছেন, আমাদের অনেক বস্তিবাসী আছে, প্রান্তিক জনগণ আছে, তাদেরকে কি আমরা সেই সেবাটা দিতে পারছি কমিউনিটি সার্ভিস? আমাদের এটা 2022 সালে ছিল, এই সার্ভিসটি ছিল প্রতি মাসেই আমাদের যে করাইল বস্তিতে আসলে গিয়ে আমাদের একটা কমিউনিটি সাইকিয়াট্রি টিমের একটা ডিপার্টমেন্টের অধীনে ওখানে সার্ভিস প্রোভাইড করা হতো। আমাদের বর্তমানে আসলে ম্যান পাওয়ার, লজিস্টিক সাপোর্ট এবং ফান্ড এই সব কিছুর মানে অপ্রতুলতার কারণে আমরা আসলে এই সার্ভিসটি বন্ধ রেখেছি সাময়িকভাবে। কিন্তু আমরা আসলে এই সার্ভিসটিও আসলে আমরা আবার চালু করতে চাই। আমরা যাদের আপনি যেটা বলেছেন, যারা নিম্ন আয়ের, যারা বস্তিতে থাকেন এবং যারা ভাসমান পিপুল মানে লোকজন রয়েছেন, তাদেরকে আসলে আমরা এই আউটরিচ প্রোগ্রামের মাধ্যমে এই কমিউনিটি সাইকিয়াট্রিক সার্ভিস দিয়ে তাদেরকে আমরা আসলে মানসিক স্বাস্থ্য সেবার অন্তর্ভুক্ত করতে চাই। ধন্যবাদ ম্যাডাম। আমরা আসলে আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা শেষ পর্যায়ে যদি আপনার কাছে জানতে চাই যে আপনার কি কি সুপারিশ থাকবে আমাদের নীতি নির্ধারকদের প্রতি, যে হাসপাতালে বিভিন্ন আপনি সম্ভাবনার কথা বলেছেন, একই সঙ্গে অনেক সীমাবদ্ধতার কথাও বলেছেন, আপনার সুপারিশ সমূহ যদি একটু আমাদের এর মাধ্যমে যাতে আমাদের নীতি নির্ধারকের কাছে এই সমস্ত তথ্যগুলো পৌঁছায়। আমি অলরেডি আমার যে ভিশন আছে এটা আপনার সাথে শেয়ার করেছি। আমার কিছু পরিকল্পনা আছে, আমার কিছু শর্ট টার্ম, মিড টার্ম এবং লং টার্ম প্ল্যান আছে। তো এগুলোকে বাস্তবায়নের জন্য আমার গভর্নমেন্টের সাপোর্ট দরকার। হ্যাঁ, তো আমাদের জাতীয় স্বাস্থ্য খাত কিন্তু খাতে বাজেট কিন্তু এখন প্রায় দ্বিগুণ হয়েছে। এটা খুবই আসলে খুব আমি খুবই আশাবাদী জায়গাটাতে যে আমাদের মানসিক স্বাস্থ্য খাতেও আসলে বাজেট বরাদ্দ হবে। স্বাস্থ্য খাতের মতো যদি দ্বিগুণ হলে হবে না আসলে, কারণ আমাদের মেন্টাল হেলথের বাজেটটা কিন্তু খুবই কম, 0.5%। তো আমার যেটা মনে হয় যে এটা যদি কয়েক গুণ বেশি করা যেত, অ্যাটলিস্ট 4-5 গুণ বা আরও বেশি, তাহলে আমরা হয়তো বা আমাদের যে প্ল্যানগুলো আছে সেগুলো আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো। তার মানে আমাদের বরাদ্দ যেহেতু এখন বাড়ছে, আশা করব যে মানসিক স্বাস্থ্য খাতেও সেই বরাদ্দর একটা বড় অংশ আমরা হয়তো পাবো। বড় অংশ, এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি বিষয়টা আমাদের মতো করেই একটু আবেগ দিয়ে দেখেন ও আমাদের পাশে এসে দাঁড়ান, আমরা হয়তো বা আমাদের সেই পরিকল্পনা যেগুলো আছে সেগুলোর বাস্তবায়ন ঘটাতে পারবো। থ্যাংক ইউ ম্যাডাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আপনার বিভিন্ন পরিকল্পনা, ভীষণ বাস্তবতা নিয়ে আমাদের সাথে আলোচনা করার জন্য। আমরা আপনার উত্তরোত্তর সমৃদ্ধি এবং আপনার একটি চমৎকার এই ভীষণ যাতে আপনি বাস্তবায়ন করতে পারেন, আমরা সেই ব্যাপারে আমাদের শুভকামনা থাকবে। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করার সুযোগ আপনি তৈরি করে দিয়েছেন। ধন্যবাদ আপনাকে। শুধু দর্শক মণ্ডলী, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে এতক্ষণ আমাদের কথা শোনার জন্য। আমরা আশা করব যে আপনাদের এই কথাগুলো, পার্টিকুলারলি ম্যাডাম যে সমস্ত সীমাবদ্ধতার কথা বলেছেন, সম্ভাবনার কথা বলেছেন, আমাদের নীতি নির্ধারকদের কানেও সেগুলো পৌঁছাবে। আমরা আশা করব বাংলাদেশের মানসিক স্বাস্থ্য খাত খুব দ্রুতই এগিয়ে যাবে, যাতে আমরা এই দেশের এই জনসাধারণের মানসিক স্বাস্থ্য সেবার যে চাহিদাটুকু আছে সেটা যাতে আমরা ভালোভাবে পূরণ করতে পারি। নিশ্চয়ই পরবর্তী কোনো পর্বে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।